গুপ্তিপাড়ার পণ্ডিত সমাজ। সপ্তদশ শতাব্দীর গোড়া থেকে ঊনবিংশ শতাব্দীর শেষ পর্যন্ত গুপ্তিপাড়ার পণ্ডিত সমাজের বিদ্যাচর্চার ধারা প্রায় অব্যাহত ছিল। গঙ্গার পশ্চিম তীরবর্তী বাঁশবেড়িয়া, ত্রিবেণী, কন্যগড় প্রভৃতি প্রসিদ্ধ বিদ্যা সমাজের মতন গুপ্তিপাড়ারও প্রতিষ্ঠা হয় ষোড়শ শতাব্দীর শেষ বা সপ্তদশ শতাব্দীর প্রথম দিকে, এবং ৩০০ বছর ধরে শাস্ত্রচর্চা ও অধ্যাপনার ধারা এইসব বিদ্যাকেন্দ্রে অক্ষুণ্ণ থাকে। ব্রিটিশ আমলে ধীরে ধীরে পোষকতার অভাবে এই বিদ্যা সাধনার গৌরবময় ধারা লুপ্ত হয়ে যায়। নবদ্বীপের মতন হুগলি জেলার এই বিদ্যা সমাজগুলির ইতিহাস বাংলার সাংস্কৃতিক ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায় জুড়ে রয়েছে। যেসব রাজা মহারাজা ও জমিদাররা এই সব পণ্ডিত সমাজের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন, ব্রিটিশ আমলের চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাবে তাঁদের গোত্রান্তর হবার ফলে প্রাচীন বিদ্যা সমাজের ক্ষেত্রে বিপর্যয় দেখা দেয়। মুন্সী মহারাজা নবকৃষ্ণের মতন দু একজন তালুকদার কলকাতার মতন নতুন রাজধানীতে তার পুনরুজ্জীবনের চেষ্টা করলেও বাংলার ইংরেজাশ্রিত নয়া মুৎসুদ্দি কালচার দ্রুত তার সমাধি রচনা করে। গুপ্তিপাড়ার ব্রাহ্মণ পণ্ডিতদের কথা বিজয়রাম সেন তাঁর তীর্থমঙ্গল কাব্যে উল্লেখ করেছেন, ব্র্যাকেটে 1770 সালে, ব্র্যাকেট ক্লোজড। গুপ্তিপাড়ার ব্রাহ্মণের কি কহিব নিত, মহাতেজ ধরে তারা বিচারে পণ্ডিত। মহাশয়ের আগমন সকলে শুনিয়া, আশীর্বাদ করিলেন বেদ উচ্চারিয়া। বিজয়রামের প্রায় 100 বছর পরে দীনবন্ধু মিত্র সুরধুনী কাব্য রচনা করেন। গঙ্গা তীরবর্তী বাংলার প্রসিদ্ধ বিদ্যা সমাজগুলির সুন্দর বর্ণনা আছে দীনবন্ধুর সুরধুনী কাব্যে। গুপ্তিপাড়া প্রসঙ্গে দীনবন্ধু বলেছেন, গুপ্তিপাড়া গণ্ডগ্রাম বিপরীত পারে, কুলীন বামন কত কে বলিতে পারে। গুপ্তিপাড়া অহংকার অমূল্য ভূষণ, বিজ্ঞ বানেশ্বর বিদ্যালঙ্কার রতন। হেরে মেধা বলেছিল পিতা শিশুকালে, বানুও পণ্ডিত হইবেন কালে কালে। ক্রমে ক্রমে বানেশ্বর হইলে পণ্ডিত, রাজা কৃষ্ণচন্দ্র তাই সম্মান সহিত। সভা পণ্ডিতের পদে অভিষিক্ত করে, বিজয়ী যথায় বিজ্ঞ বিচার সমরে। ওয়ার্ড সাহেবও তাঁর হিন্দু ধর্মের বিবরণ সম্বন্ধে ইংরেজি গ্রন্থের মধ্যে, ব্র্যাকেটে প্রথম সংস্করণ প্রথম খণ্ড 200 পৃষ্ঠা, ব্র্যাকেট ক্লোজড, গুপ্তিপাড়ার পণ্ডিত সমাজের কথা উল্লেখ করেছেন। গুপ্তিপাড়ার চিরঞ্জীব বংশে, চৈতল চট্ট বংশে, বান্দ্য বংশে, শোভাকর বংশে, বৈদিক বংশে, অর্থাৎ প্রায় প্রত্যেক ব্রাহ্মণ বংশে বহু বিখ্যাত পণ্ডিত জন্মেছিলেন। ন্যায়, স্মৃতি, দর্শন, বেদান্ত প্রভৃতি সর্ববিষয়ে তাঁরা দীর্ঘকাল ধরে বংশ পরম্পরায় অধ্যাপনা করেছেন। এক শোভাকর বংশেই প্রায় শতাধিক বিখ্যাত পণ্ডিতের নাম পাওয়া যায়। গুপ্তিপাড়ার পণ্ডিতদের বিষম সমস্যা পূরণ এবং মেয়েদের বাকচাতুর্য সম্বন্ধে যেসব কাহিনী প্রচলিত আছে তা সম্পূর্ণ মিথ্যা নয়। বিভিন্ন ব্রাহ্মণ পণ্ডিত বংশের মেয়েরাও যে শাস্ত্রচর্চার সরগরম পরিবেশে আবাল্য প্রতিপালিত হয়ে সমস্যা পূরণ ও তর্ক বিতর্কের কথা শুনে শুনে বাকচতুর হয়ে উঠবেন, তাতে বিস্ময়ের কিছু নেই। ভোলা ময়রার মতন কবিয়ালরা পর্যন্ত গুপ্তিপাড়ার মেয়েদের প্রশংসা করে গেছেন, এবং শান্তিপুরের মেয়েদের খোঁপার মতন গুপ্তিপাড়ার মেয়েদের চোপারও প্রসিদ্ধি বোধ হয় সেই কারণে। গুপ্তিপাড়ার মেয়েদের বাকচাতুর্য সম্বন্ধে অনেক উপভোগ্য গল্প গ্রামবৃদ্ধদের কাছ থেকে সংগ্রহ করেছি। একটি গল্প সংক্ষেপে বলছি এখানে। বৃন্দাবন মঠের, ব্র্যাকেটে গুপ্তিপাড়ার, ব্র্যাকেট ক্লোজড, প্রতিষ্ঠাতা সত্যদেব সরস্বতী সন্ন্যাসী বেশে ঘুরতে ঘুরতে গুপ্তিপাড়ায় এসে গঙ্গা তীরে গাছতলায় একখানি ইঁট মাথায় দিয়ে শুয়ে বিশ্রাম করছিলেন।
এমন সময় গুপ্তিপাড়ার দুই ব্রাহ্মণ কন্যা গঙ্গায় জল আনতে যাচ্ছিলেন। একজন সন্ন্যাসীকে দেখে মন্তব্য করলেন, ভদ্রলোক সন্ন্যাসী হয়েছেন, কিন্তু আরামবোধটুকু ঠিকই আছে, বালিশের অভাব ইঁট দিয়ে পূরণ করতে ছাড়েননি। মন্তব্য শুনে সত্যদেব সরস্বতী কিছুক্ষণ পরে ইঁটখানি মাথার তলা থেকে সরিয়ে ফেলেন। গঙ্গার ঘাট থেকে ফেরবার পথে তাই দেখে সেই মেয়েটি আবার মন্তব্য করেন সঙ্গিনীর কাছে, দেখ রে দেখ, শুধু আরামবোধ নয়, অভিমানটুকুও পুরো আছে এখনও। আমার কথা শুনে ইঁটখানা সরিয়ে ফেলেছেন। শোনা যায় সত্যদেব সরস্বতী এই কথা শুনে গ্রামের মেয়ের এই বিচিত্র বাকচাতুর্যের জন্য খুশি হয়ে গুপ্তিপাড়া গ্রামেই অবস্থানের সংকল্প করেন। এই রকম আরও অনেক কাহিনী আছে। এই সব কাহিনীর অন্তরালে আছে গুপ্তিপাড়ার প্রত্যেক ব্রাহ্মণ পরিবারের বংশানুক্রমিক পাণ্ডিত্য ও বৈদগ্ধ্যের ইঙ্গিত। তর্কালঙ্কার, ন্যায়ালঙ্কার, বিদ্যালঙ্কার প্রভৃতির ছড়াছড়ি যেখানে প্রতি পরিবারে, সেখানকার মেয়েদের এই বাককুশলতার কাহিনী নিছক কিংবদন্তি নয়। সপ্তদশ শতাব্দীতে বাংলার বাইরে উত্তর ভারতের বারাণসীতে এবং মধ্য ভারতের গৌড় রাজ্যে ব্র্যাকেটে গোয়ালিয়রে ব্র্যাকেট ক্লোজড পর্যন্ত দুজন বাঙালি পণ্ডিত 70 বৎসর কাল রাজসভা অলঙ্কৃত করে বাংলার পাণ্ডিত্যের গৌরব ও ঐতিহ্য প্রচার করেছিলেন। আজ অনেকেই হয়তো আমরা তাঁদের নাম ভুলে গেছি। এই দুজন পণ্ডিতের নাম শতাবধান ভট্টাচার্য ও তাঁর পুত্র চিরঞ্জীব ভট্টাচার্য। এরা গুপ্তিপাড়া নিবাসী ছিলেন। এই বংশ গুপ্তিপাড়ার চিরঞ্জীব বংশ বলে খ্যাত। এই বংশের ইতিহাস বিশেষ জানা যায় না। যেটুকু ইতিহাস জানা গেছে তা শ্রীযুক্ত দীনেশচন্দ্র ভট্টাচার্য নানা পুঁথিপত্র ঘেঁটে এবং নবদ্বীপের সাধারণ পাঠাগার থেকে শতাবধান রচিত রামপ্রকাশ নামক স্মৃতিগ্রন্থের একখানি প্রতিলিপি উদ্ধার করে ব্র্যাকেটে 1939 সালে ব্র্যাকেট ক্লোজড রচনা করেছেন। গ্রন্থের মধ্যে দেখা যায় প্রতিলিপিকার প্রত্যেক প্রকরণের শেষে কৃপা রামানুনীত শ্রী শতাবধান ভট্টাচার্য বিরচিত পাঠ যোজনা করেছেন। 1704 সম্বত বা 1647 খ্রিস্টাব্দ গ্রন্থ রচনাকাল। ইঁদুরথি নগরীতে গ্রন্থকার রচনা শেষ করেন। এই নগর গোয়ালিয়র রাজ্যের পূর্ব প্রান্তে অবস্থিত। পুঁথিতে বাংলা অক্ষরে স্বত্বাধিকারীর নাম লেখা শ্রী আনন্দচন্দ্র ভট্টাচার্যস্য পুস্তকমিদং সাং গুপ্তপাড়া মীর ডাঙ্গা। গোয়ালিয়র থেকে গুপ্তিপাড়ায় এই পুঁথি আসার রহস্য কী? বিদেশ ঘুরে চিরঞ্জীব বা তাঁর পুত্রদের পিতৃভূমি গুপ্তিপাড়ায় প্রত্যাবর্তন। চিরঞ্জীব তাঁর বিদ্যোন্মোদ তরঙ্গিনী গ্রন্থে পিতা শতাবধানের অপূর্ব প্রতিভার পরিচয় দিয়েছেন। বাল্যে অধীত্য সমস্ত শাস্ত্রমভীত সিদ্ধান্ত বাগীশত বাগীশ প্রতিম বভূব বিজয়ী বাদেষু বিদ্যাবতাম ব্র্যাকেটে 1/10 ব্র্যাকেট ক্লোজড। শতাবধান বাল্যকালেই সমস্ত শাস্ত্র অধ্যয়ন করে দিগ্বিজয়ী পণ্ডিত হয়েছিলেন। তিনি ছিলেন নবদ্বীপের প্রসিদ্ধ অধ্যাপক ভবানন্দ সিদ্ধান্ত বাগীশের ছাত্র। নবদ্বীপেই চিরঞ্জীবের জন্ম হয়। মনে হয় ভবানন্দ বার্ধক্যে কাশী গমনকালে আনুমানিক 1600 খ্রিস্টাব্দে দিগ্বিজয়ী শিষ্য শতাবধানকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। কাশী থেকে পরে রাজা কৃপারাম তাঁকে সুদূর গৌড় রাজ্যে ব্র্যাকেটে গোয়ালিয়রে ব্র্যাকেট ক্লোজড নিয়ে যান। শতাবধান নিজে তাঁর রামপ্রকাশ গ্রন্থের শেষে নিজের কৃতিত্বের কথা বলেছেন। ভট্টাচার্য শতাবধান কৃতিনী ন্যায়াদি শাস্ত্রার্থবিদ বর্ষে দ্বৈতমতে তদেকতরত নির্ণায়কে ভূরিশ। অর্থাৎ কৃতি গ্রন্থকার
ন্যায়াদি শাস্ত্রজ্ঞদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন এবং মতভেদ স্থলে একতর পক্ষে বহুবার মীমাংসা করেছেন। পিতা শতাবধান সম্বন্ধে চিরঞ্জীব কৃত দুটি শ্লোক বিশেষভাবে উল্লেখযোগ্য। এক, অহং হরিহর সিদ্ধের অবলম্বা সরস্বতী সাক্ষাৎ শতাবধানত্বম অবতীর্ণা সরস্বতী। দুই, পুংরূপাদরিণী সাক্ষাৎ অবতীর্ণা সরস্বতী জিত শতাবধানয়তা বিষ্ণুনাপিন জিষ্ণুনা। শ্লোকোক্ত হরিহর ও বিষ্ণু শতাবধানের সমসাময়িক দুজন বিখ্যাত কবি। শতাবধানের কাছে বিচারে পরাস্ত হয়ে তাঁর বন্দনা করেছেন। আনুমানিক 1650 খ্রিস্টাব্দে কাশীতেই শতাবধানের মৃত্যু হয়। তাঁর পুত্র চিরঞ্জীব কাশীতে অধ্যাপনা করে সম্ভবত কিছুকাল গৌড় রাজ্যে পিতার স্থলে প্রতিষ্ঠিত ছিলেন। শতাবধান আর গুপ্তিপাড়ায় ফিরে আসেননি। চিরঞ্জীবও গুপ্তিপাড়ায় ফিরে এসেছিলেন কিনা সন্দেহ। চিরঞ্জীবের পুত্ররা মনে হয় গুপ্তিপাড়ায় ফিরে এসেছিলেন। সুদীর্ঘ 70-80 বৎসর কাশীতে ও মধ্য ভারতে অধ্যাপনা ও সভাপণ্ডিতত্ব করাবার পর চিরঞ্জীবের অধস্তন বংশে দীর্ঘকাল পাণ্ডিত্যের ধারা অক্ষুণ্ণ ছিল দেখা যায়। 1209 সনে এই বংশে রাজারাম, রঘুনন্দন, ন্যায়পঞ্চানন ও রঘুবীর বিদ্যালঙ্কার জীবিত ছিলেন। 1897 থেকে 98 সালে অশীতিপর বৃদ্ধ হেমচন্দ্র ভট্টাচার্যের নিঃসন্তান অবস্থায় মৃত্যুর পর গুপ্তিপাড়ার এই ভারত বিখ্যাত মহাপণ্ডিতের বংশ একেবারে লোপ পায়। গুপ্তিপাড়ার শোভাকর বংশের পণ্ডিতদের ইতিহাস নিয়ে একখানি পূর্ণাঙ্গ গ্রন্থ স্বচ্ছন্দে রচনা করা যায়। গুপ্তিপাড়া সম্বন্ধে কথায় বলে, গুপ্তপল্লী কবির বিষ্ণু মথুরেশ মহাকবি। কবি বিষ্ণু ও মহাকবি মথুরেশ শোভাকর বংশের গৌরব। মথুরেশের প্রপৌত্র পর্যায়ের বাণেশ্বর বিদ্যালঙ্কারের খ্যাতি জগন্নাথ তর্কপঞ্চাননের মতনই ছিল। কবি বিষ্ণুর কোনো রচনার হদিশও পাওয়া যায় না। লোকমুখে প্রচলিত তাঁর কয়েকটি শ্লোকের কথা শোনা যায়। শ্লোকগুলি সুন্দর। একটি শ্লোক আমরা এখানে উল্লেখ করছি। গতের অর্ধং মতের অর্ধং রতের অর্ধার্ধ কার্ধকম দৈগুণ্যং কবিচন্দ্রস্য তনাসাজীবিতাশয়। অর্থাৎ কবি বিষ্ণু বলছেন, বার্ধক্যে আমার গতিশক্তি ও বুদ্ধিশক্তি অর্ধাংশ লোপ পেয়েছে। কাম প্রবৃত্তির ষোড়শ ভাগের 2 ভাগ মাত্র আছে। ব্র্যাকেটে রতের অর্ধার্ধ কার্ধকম ব্র্যাকেট ক্লোজড। কেবল ধনের আশা ও বাঁচার আশা দ্বিগুণ বেড়েছে। মহাকবি মথুরেশ 1594 শতাব্দে ব্র্যাকেটে বেদাঙ্ক তিথি শাকেষু ব্র্যাকেট ক্লোজড তাঁর শ্যামাকল্প লতিকা রচনা করেন। 100টি শ্লোক এই গ্রন্থে আছে। 1904 সালে শ্রীপতি কবিরত্ন মহাশয় শ্যামাকল্প লতিকার সঠিক সংস্করণ প্রকাশ করেন, কিন্তু তা বিক্রি করা হয়নি। মথুরেশ বিখ্যাত তান্ত্রিক সাধক ছিলেন। মহাকবি বিষ্ণু ও মথুরেশের পৌত্র ব্র্যাকেটে বা প্রপৌত্র ব্র্যাকেট ক্লোজড ছিলেন বাণেশ্বর বিদ্যালঙ্কার। বাণেশ্বরের পিতা রামদেব তর্কবাগীশ বিখ্যাত নৈয়ায়িক ছিলেন এবং পিতার কাছে অধ্যয়ন করেই বাণেশ্বর ন্যায়শাস্ত্রে পাণ্ডিত্য লাভ করেন। ত্রিবেণীর জগন্নাথের মতন গুপ্তিপাড়ার বাণেশ্বরও একাধারে নৈয়ায়িক, স্মার্ত পণ্ডিত ও মহাকবি ছিলেন। চিত্রচম্পুই সম্ভবত বাণেশ্বরের প্রথম রচনা। 1742 খ্রিস্টাব্দে বর্গীদের অভিযানে বর্ধমানাধিপতি চিত্রসেন সসৈন্যে বর্ধমান নগর পরিত্যাগ করে ত্রিবেণী ও গঙ্গাসাগরের মধ্যবর্তী অজ্ঞাত বিশালা নগরীতে আশ্রয় নেন এবং সেখানে অবস্থানকালে একটি অপূর্ব স্বপ্ন দেখেন। এই স্বপ্নবৃত্তান্তই চিত্রচম্পুর বিষয়বস্তু। চিত্রচম্পু পাঠ করলে বোঝা যায় যে বাণেশ্বরও মথুরেশের মতন উচ্চাঙ্গের
সাধক ছিলেন। বিবাদার্ণ বসেতুর অন্যতম রচয়িতা রূপে বাণেশ্বরের নাম সুপরিচিত। অষ্টাদশ শতাব্দীতে শোভাবাজারের মহারাজা নবকৃষ্ণের ও নদিয়ার কৃষ্ণচন্দ্রের সভায় সমাদৃত পণ্ডিতদের মধ্যে বাণেশ্বর ছিলেন অন্যতম। বাণেশ্বর রচিত বহু শ্লোক পণ্ডিত ও লোকমুখে আজও প্রচারিত আছে। তার মধ্যে বিষম সমস্যা পূরণের শ্লোকগুলি খুবই উপভোগ্য। পৃষ্ঠপোষক রাজা মহারাজাদের পরোক্ষ প্রশস্তি হলেও শ্লোকগুলির মধ্যে তীক্ষ্ণ বুদ্ধি, পাণ্ডিত্য ও কবিত্বের যে পরিচয় আছে তা বিশেষভাবে উল্লেখযোগ্য। চন্দ্রমোহন তর্করত্ন সংকলিত উদ্ভট চন্দ্রিকা, পূর্ণচন্দ্র দে উদ্ভট সাগর সংকলিত উদ্ভট সমুদ্র প্রভৃতি গ্রন্থে এই ধরনের অনেক শ্লোক সংগৃহীত হয়েছে। বাণেশ্বরের পাণ্ডিত্য দীর্ঘকাল তাঁর অধস্তন বংশধারায় অক্ষুণ্ণ ছিল। 1788 খ্রিস্টাব্দে উত্তরাধিকার ঘটিত বিবাদ মীমাংসাকালে নবদ্বীপ রাজ পশ্চিমবঙ্গের যে 3 জন পণ্ডিতের ব্যবস্থা নিয়েছিলেন তাদের মধ্যে বাণেশ্বরের পুত্র হরিনারায়ণ সার্বভৌম অন্যতম। হরিনারায়ণের পুত্র চতুর্ভুজ ন্যায়রত্ন দীর্ঘকাল ব্র্যাকেটে 1806 থেকে 1816 খ্রিস্টাব্দের মধ্যে ব্র্যাকেট ক্লোজড কলকাতার সদর দেওয়ানি আদালতে ব্যবস্থাপক ছিলেন। চতুর্ভুজের পুত্র কান্তিচন্দ্র সিদ্ধান্তশেখর এবং তৎপুত্র ক্ষেত্রপাল স্মৃতিরত্ন শোভাবাজারের রাজাদের পোষকতায় খ্যাতিলাভ করেন। বৈদিক ব্রাহ্মণ বংশের রামকৃষ্ণ তর্কপঞ্চানন গুপ্তিপাড়ায় আসেন 17দশ শতাব্দীতে। এই বংশের রামগোপাল বিদ্যাবাগীশ অসাধারণ তান্ত্রিক পণ্ডিত ছিলেন। এত বড় আগমবিদ পণ্ডিত গুপ্তিপাড়ায় আর জন্মেছেন কিনা সন্দেহ। 1182 সনে একদিন তিনি গঙ্গায় অর্ধনিমগ্ন হয়ে সন্ধ্যা করছিলেন। এমন সময় 7 সৈকা পরগনার ব্র্যাকেটে বর্ধমান জেলার ব্র্যাকেট ক্লোজড প্রসিদ্ধ ভূস্বামী আকবর খাঁ নৌকায় যাচ্ছিলেন। ঘাটে তিনি নৌকা বাঁধতে চান এবং মাঝিরা ভূস্বামীর নৌকা বলা সত্ত্বেও রামগোপাল ইশারায় অন্য ঘাটে নৌকা লাগাতে বলেন। ব্রাহ্মণের তেজস্বিতায় মুগ্ধ হয়ে আকবর খাঁ পাশে নৌকা লাগিয়ে তাঁর সঙ্গে পরিচয় করেন এবং তাঁকে 10 বিঘা ব্রহ্মোত্তর জমি দান করতে চান। এই ব্রহ্মোত্তরের তায়দাদ পাওয়া গেছে। এই বংশের গঙ্গাধর বিদ্যারত্ন 1220 সনে জন্মগ্রহণ করেন এবং তিনি এই বংশের শেষ নৈয়ায়িক পণ্ডিত। গুপ্তিপাড়ার এই পণ্ডিত সমাজ তখনকার ভূস্বামীদের পৃষ্ঠপোষকতাতেই প্রতিষ্ঠিত হয়েছিলেন। পণ্ডিতদের ব্রহ্মোত্তর দানের অনেক তায়দাদ গুপ্তিপাড়ায় পাওয়া গেছে। 1 নম্বর ফুটনোট, গুপ্তিপাড়ার শ্রী সুধাংশু কুমার সেনের প্রচেষ্টায় এই তায়দাদগুলি সংগৃহীত হয়েছে। আবার টেক্সটে ফিরে আসছি। তায়দাদগুলিতে দেখা যায় রায়পুরের রাজা বিশ্বেশ্বর রায়, পাটমহলের জমিদার দেবরায়রা, রায়পুরের পরবর্তী জমিদার বংশবাটির ব্র্যাকেটে বাঁশবেড়িয়া রাজবংশ, বর্ধমানের ও নদিয়ার রাজবংশ, দক্ষিণ 24 পরগনার হাতিয়াঘর পরগনার এক বর্মন বংশ, কুমারহট্টের সাবর্ণ চৌধুরী বংশ প্রভৃতি ভূস্বামীরা গুপ্তিপাড়ার পণ্ডিতদের বিভিন্ন সময়ে ব্রহ্মোত্তর দান করেছেন। বেশ বোঝা যায় এইসব ব্রহ্মোত্তর ও অন্যান্য দানের জোরেই গুপ্তিপাড়ার পণ্ডিতরা দীর্ঘকাল বংশ পরম্পরায় টোল চতুষ্পাঠী স্থাপন করে অধ্যাপনা করেছেন এবং বাংলাদেশের নানা স্থান থেকে ছাত্ররা সেখানে গুরুগৃহে থেকে বিদ্যাশিক্ষা করেছেন। 1322 সনের সম্মিলনী পত্রিকায় শ্রীপতি কবিরত্ন মহাশয় গুপ্তিপাড়ার চতুষ্পাঠীর পরিবেশ বর্ণনা করেছেন এইভাবে: এখানকার পল্লীতে নিষ্ঠাবান পণ্ডিতগণ চতুষ্পাঠী স্থাপন করিয়া নানা শাস্ত্রের অধ্যাপনা করিতেন। বঙ্গের সুদূর পল্লী হইতে শত শত বিদ্যার্থীর এখানে শাস্ত্রাধ্যয়ন করিবার উদ্দেশ্যে সমাগম হইত। দীর্ঘ চতুষ্পাঠীর
দুই পার্শ্বে মৃত্তিকার বেদী। সেই বেদীর উপরে প্রাচীন ব্রহ্মচর্যের অনুকরণে হীনবেশ কষ্টসহিষ্ণু বিলাস বিমুখ ছাত্রগণ শাস্ত্রাধ্যয়নে রত থাকিতেন। বেদীদ্বয়ের মধ্যস্থিত ভূমিভাগে স্তূপীকৃত পার্থিব শিবলিঙ্গ শিক্ষার্থীগণের নিষ্ঠার সাক্ষীস্বরূপ বর্তমান থাকিত। ছাত্রের সমাবেশ বশত দরিদ্র অধ্যাপকের গৃহ নিত্য নূতন উৎসবের আকার ধারণ করিত। অধ্যাপক গৃহিণী স্বহস্তে রন্ধন করিয়া ছাত্রদিগকে পুত্রবৎ স্নেহে ভোজন করাইতেন। নিশীথকালে চতুষ্পাঠীর গবাক্ষ মুখে পরিদৃষ্ট আলোকরেখা বিদ্যার্থীগণের শাস্ত্রাভ্যাস শ্রমের নীরব সাক্ষ্য প্রদান করিত। অনধ্যায়ের দিন হাস্য ও পরিহাসের অবদান ঘটিত। কথোপকথন তর্কযুদ্ধে পরিণত হইত। শাস্ত্রালাপ পিতণ্ডার আকার ধারণ করিত। কবিরত্ন একজন প্রত্যক্ষদর্শী এবং তাঁর গৃহে বহুকাল ধরে চতুষ্পাঠী ছিল, সুতরাং তাঁর এই বর্ণনার মূল্য আছে। গুপ্তিপাড়ার পণ্ডিত সমাজের বিবরণ প্রসঙ্গে বারোয়ারি পূজার কথাও উল্লেখযোগ্য। মনে হয় গুপ্তিপাড়ার পণ্ডিতদের উদ্যোগেই বাংলাদেশের প্রথম বারোয়ারি পূজা ব্র্যাকেটে জগদ্ধাত্রী বিন্ধ্যবাসিনী ব্র্যাকেট ক্লোজড অনুষ্ঠিত হয় গুপ্তিপাড়ায়। কারণ 1820 সালের মে মাসের ফ্রেন্ড অফ ইন্ডিয়া ব্র্যাকেটে শ্রীরামপুরের মাসিক ব্র্যাকেট ক্লোজড পত্রিকায় দেখা যায় বারোয়ারি পূজা প্রসঙ্গে বলা হয়েছে, A new species of puja which has been introduced into Bengal within the last 30 years called Barowari. About 30 years ago at Guptipara near Shantipur, a town celebrated in Bengal for its numerous colleges, a number of Brahmin formed an association for the celebration of a puja independently of the rules of the Shastras. They elected 12 men as a committee, from which circumstance it takes its name, and solicited subscriptions in all the surrounding villages. এই বিবরণ থেকে বোঝা যায় যে গুপ্তিপাড়ার ব্রাহ্মণ বৈদ্যদের উদ্যোগেই প্রধানত অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে প্রথম বারোয়ারি পূজার অনুষ্ঠান হয়। 12 জন অর্থে সঠিক দ্বাদশ নাও হতে পারে, সাধারণ অর্থে গ্রামের 12 জন মিলে অনুষ্ঠানের আয়োজনও করতে পারেন। ফ্রেন্ড অফ ইন্ডিয়া পত্রিকার ইঙ্গিত অনুযায়ী প্রথম অনুষ্ঠানের কাল 1790 খ্রিস্টাব্দ আন্দাজ হয়, কিন্তু গুপ্তিপাড়ার মুখোপাধ্যায়দের গৃহ থেকে দ্বিতীয় বর্ষের একখানি পূজার ফর্দ পাওয়া গেছে 1167 সনের। এই ফর্দের তারিখ অনুযায়ী প্রথম বর্ষের পূজা বাংলা 1166 সনে ব্র্যাকেটে ইংরেজি 1759 থেকে 60 সাল ব্র্যাকেট ক্লোজড অনুষ্ঠিত হয়েছিল দেখা যায়। অর্থাৎ ফ্রেন্ড অফ ইন্ডিয়ার অনুমানের আরও 30 বছর আগে পূজার চাঁদা সংগ্রহের জন্য একটি দলে 4-5 জন করে লোক বাংলার নানা স্থানে যাত্রা করতেন এবং জগদ্ধাত্রী পূজার কয়েকদিন আগে ফিরে আসতেন। বর্ধমান, মেদিনীপুর প্রভৃতি অঞ্চলের সম্পন্ন গৃহস্থেরা বলেন যে তাদের বাল্যকালে তাঁরা দেখেছেন গুপ্তিপাড়ার ব্রাহ্মণরা বারোয়ারির চাঁদা আদায় করতে আসতেন এবং তাদের সুরসিকতায় সকলকে মুগ্ধ করতেন। গুপ্তিপাড়ার পরে ধীরে ধীরে বারোয়ারি পূজার প্রথা শ্রীপুর, বলাগড়, উলা, বীরনগর, শান্তিপুর, চুঁচুড়া প্রভৃতি অঞ্চল থেকে কলকাতা মহানগরীতে প্রচলিত হয়। 19বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে কলকাতার নব্যবাবুদের উদ্যোগে বারোয়ারি পূজার সমারোহের বর্ণনা হুতম পেঁচার নকশায় পাওয়া যায়।